দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দর্শক, কিছুটা সুখবর দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে চাই। সেটি হলো অনেকটা বিনিয়োগ খরা। এই বিনিয়োগ খরার এই সময়টাতে একটা বিপুল অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে বিএসআরএম গ্রুপ। স্টিল সেক্টরে প্রায় 10,000 কোটি টাকার একটি বিনিয়োগের পরিকল্পনা প্রতিষ্ঠানটি নিয়েছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী টিবিএসের সিনিয়র করেসপন্ডেন্ট আব্বাস উদ্দিন নয়ন। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত তার সঙ্গে কথা বলতে আজকে তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। নয়ন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে বিপুল বিনিয়োগ, সম্ভবত একক কোনো খাতে বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগ সম্ভবত, তো এত বিপুল বিনিয়োগ একটা সেক্টরে বিএসআরএম করছে এই সময় একটু আমাদের ধারণা দেবেন? ধন্যবাদ রিয়াদ ভাই। আপনি যেমনটা বলছিলেন, আসলে একক কোনো খাতে একক কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ, আসলেই তাই। আপনি একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশে আসলে ইন্ডাস্ট্রি শুরু হয়েছে মেইনলি আমাদের আরএমজি দিয়ে। এর আগে আমাদের কনজিউমার সেক্টরে, মানে গার্মেন্টস সেক্টর, হ্যাঁ গার্মেন্টস সেক্টরে চিনি, তেল এসব ক্ষেত্রে ছোটো ছোটো ইনভেস্টমেন্ট ছিল। গার্মেন্টস সেক্টরে ছোটো ছোটো 100-200 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল। এখন সাম্প্রতিক সময়ে 1,000-1,500 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়। এর আগে আমাদের স্টিল ফ্যাক্টরিগুলোতে, সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে এমন আমরা 1,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট দেখেছি। সয়াবিন ক্রাশিং ফ্যাক্টরিতে এমন 1,000-1,500-2,000 কোটি টাকার পর্যন্ত ইনভেস্টমেন্ট দেখেছি। এই যে 10,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান এবং শুধুমাত্র একটা ফ্যাক্টরি সিঙ্গেল প্রোডাক্টের জন্য করবে, এটা আসলেই হিউজ। বাংলাদেশ আসলে ভারী শিল্পে অনেক, এটা প্রায় $1 বিলিয়ন মতো একটা সিঙ্গেল ফ্যাক্টরিতে। তো বাংলাদেশ আসলে ভারী শিল্পে ইনভেস্টমেন্ট ওভাবেই নাই। ভারী শিল্পে আমরা যেমন অনেক আগ থেকে চীন অনেক দূরে এগিয়ে ভারী শিল্পে, আমেরিকায় এগিয়ে, ইউরোপের দেশগুলো ভারী শিল্পে এগিয়ে। এরপরে হলো আপনি যদি ভিয়েতনাম যান বা ইন্ডিয়া, তো ভারী শিল্প ছিল। আমাদের আসলে হালকা ইন্ডাস্ট্রিতেই আমরা মনোযোগী ছিলাম। এই স্টিল রড, সিমেন্ট এবং এই সয়াবিন ক্রাশিং সহ কিছু ইন্ডাস্ট্রি, ভারী ইন্ডাস্ট্রি আসছে। এগুলা ভারীর চেয়ে আরও বেশি ভারী, যে ইন্ডাস্ট্রিগুলো আসলে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিএসআরএম গ্রুপ আসলে যে ইনভেস্টমেন্ট প্ল্যানটা করছে এটা হলো আপনি আমরা আমাদের দৈনন্দিন কাজে যেসব স্টিলের প্রোডাক্ট আমরা ব্যবহার করি, আমাদের স্টিলের আলমারি, স্টিলের প্লেট, স্টিলের ফার্নিচার, এরপরে হলো এই যে রেল লাইনের জন্য সরকার যে স্টিল ব্যবহার করে, এগুলো আমাদের যে ডিউটিন উৎপাদনে যে স্টিল থেকে, এগুলো আসলে বাংলাদেশে কখনো হয়নি। এগুলো মেইনলি চায়না, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এইসব দেশে হয়তো অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে। বিএসআরএম প্রথম এমন একটা উদ্যোগ নিচ্ছে যে আসলে আমরা এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করব, যেটা আসলে বাংলাদেশে বিপুল মার্কেট। আপনি একদম লোকালি গ্রামে গেলে, প্রত্যন্ত গ্রামে গেলে এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন, কিন্তু এই প্রোডাক্টগুলো আসলে বাংলাদেশি না। তো বিএসআরএম আসলে এই জায়গাটা একটা উদ্যোগ নিচ্ছে, একটা আসলে বিগ ইনভেস্টমেন্টের একটা প্রজেক্ট। অনেক বড় ইনভেস্টমেন্ট দরকার হয় এই ইন্ডাস্ট্রিতে, এবং তারা এই একটা রিস্ক নিতে চাচ্ছে, এই ইনভেস্টমেন্টটা তারা করবে, যেটার আসলে মার্কেট আছে বাংলাদেশে। আমাদের বছরের চাহিদা কেমন? যে স্টিলের যে আইটেমের কথা বললেন, একটা বিশেষায়িত একটা আইটেম, পুরোটাই আমাদের আমদানি নির্ভর ছিল। বিএসআরএম যদি এটি করে তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমবে, এটি একটু ভালো খবর আমাদের জন্য। আমাদের চাহিদা কত, আর বিএসআরএম এর এই উদ্যোগের ফলে কতটুকু তারা সরবরাহ করতে পারবে চাহিদার? ধন্যবাদ জাদ ভাই। আমি যেমনটি বলছিলাম যে আসলে আমাদের একদম শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেক মানুষেরই আসলে এটার সাথে অভ্যস্ত, স্টিলের প্রোডাক্টের সঙ্গে। এই স্টিলের প্রোডাক্টগুলো বাংলাদেশে ওরা বানাবে, এবং হলো এখন পর্যন্ত আমাদের কাছে যে ডাটা আছে তাতে বছরে প্রায় 2 মিলিয়ন টনের মতো স্টিলের প্রোডাক্ট বাংলাদেশে আসে। প্রোডাক্ট তো আসে না, হয়তো এটার র মেটেরিয়ালটা আসে বাংলাদেশে, আসে হয়তো প্লেট হয়। প্লেট হওয়ার জন্য যে বিলেটটা, ফ্ল্যাট স্টিলটা দরকার, সেটা আসে। আলমারি বানানোর জন্য যে ফ্ল্যাট স্টিলটা, সেটা আসে। এই ফ্ল্যাট স্টিলটাই তারা বানাবে। তো সেটার এখন পর্যন্ত 2 মিলিয়ন মানে 20 লাখ মেট্রিক টন বাংলাদেশে আসে। এটার আর্থিক মূল্য যদি হিসাব করি আমরা, বাংলাদেশ ব্যাংকের এলসি বর্তমান ডলার মূল্য হিসাব করলে এটা প্রায় আমাদের 14 থেকে 15 হাজার কোটি টাকার মতো হয় বছরে, যেটা বিদেশি মুদ্রা হিসাবে বাংলাদেশ থেকে চলে যায়, ইম্পোর্ট হয় এই প্রোডাক্টটা। বিএসআরএম যে উদ্যোগ নিচ্ছে, তারা যদি তাদের এই ফ্যাক্টরিটা করতে পারে, তাদের টার্গেট হলো এখন তারা মিরসরাই ইকোনমিক জোনে জমি নিয়েছে। জমি নিয়ে ইতিমধ্যে তারা প্রায় 200 একরের মতো জমি ওখানে অ্যাকুয়ার করেছে। জমি নিয়ে তারা কিছু ডেভেলপমেন্টও শুরু করেছে। কিন্তু এই যে বড় প্রজেক্টের জন্য হিউজ পরিমাণ টাকা দরকার, সেটার জন্য এক ধরনের সিকিউরিটি দরকার, টাকার ইনভেস্টমেন্ট রিটার্ন দরকার, এবং হলো ব্যাংকগুলো থেকে তাদের হেল্প নিতে হবে। তো ব্যাংকের ফাইন্যান্সিয়াল তারা খুঁজতেছে।
তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে তারা বলছে যে 3 বছরের মধ্যে তারা আসলে প্রোডাকশন আসতে পারবে। যদি আসতে পারে সেক্ষেত্রে তাদের টার্গেট হলো 1.5 মিলিয়ন, মানে হলো 15 লাখ মেট্রিক টন, 20 লাখ মেট্রিক টন আমাদের ডিমান্ড এই মুহূর্তে আছে। যখন হয়ে যাবে তখন 15 লাখ মেট্রিক টন, তখন হয়তো আমাদের আরও 2 লাখ মেট্রিক টনের ডিমান্ড বাড়বে, 22 লাখ মেট্রিক টন হবে, এরা 15 লাখ মেট্রিক টন উৎপাদন করতে পারবে, এটা তাদের লক্ষ্য। সেক্ষেত্রেও আমাদের প্রায় বছরে 10-12 হাজার কোটি টাকার মতো ফরেন কারেন্সি সেভ হবে যদি এটা আসলে কমপ্লিট করতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময়টা আপনি জানেন আমাদের গ্যাস ক্রাইসিস আছে, গ্যাস নির্ভর অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এখন বিনিয়োগ আসছে না ওসব ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে টেক্সটাইল অথবা যেমন আপনি যে ইন্ডাস্ট্রির কথা বলেন এটিও গ্যাস ডিপেন্ডেন্ট, গ্যাসের উপর নির্ভরশীল। বিদেশি বিনিয়োগ বা দেশীয় বিনিয়োগকারীরা তেমন একটা এখন বিনিয়োগ করছে না বললেই চলে। এই সময়ে কেন তারা এই প্ল্যান নিল? আচ্ছা, আপনি সঠিক বলেছেন। আসলে আমাদের আসলে গত 2020-21 সাল থেকে আমাদের বাংলাদেশে গ্যাস ক্রাইসিস শুরু হয়েছে। এর আগেই শুরু হয়েছিল টুকটাক, যেমন 19 সাল থেকে সরকার এলএনজি ইম্পোর্ট শুরু করেছে ঠিক আছে, কিন্তু সরকার আসলে এখানে ক্যাপাসিটি 22 সাল থেকে এটা সিভিয়ার হয়েছে। হ্যাঁ, 22 সাল থেকে এটা সিভিয়ার হয়েছে, কিন্তু আমাদের সেই তুলনায় আমাদের আসলে গ্যাস আমরা পাচ্ছি না। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, আমাদের আসলে ইলেকট্রিসিটি আমরা জানি আমাদের অনেক বড় বড় উদযাপন করা হয়েছে, আমাদের 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আমরা উদযাপন করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোয়ালিটি বিদ্যুৎ হয়নি। আমাদের আসলে আমরা সক্ষমতা করেছি, আমরা মানে বিদ্যুৎ উৎপাদনের ফ্যাক্টরি করেছি, প্ল্যান্ট ক্ষমতা বাড়ানো হয়েছে, কিন্তু আমরা আসলে যেই জিনিস দিয়ে বিদ্যুৎ আমরা বানাবো সেটা আমাদের নাই, বিদ্যুৎ বানানোর র মেটেরিয়াল আমাদের নাই, আমরা কোনো গ্যাসের কূপ খনন করিনি, নতুন করে গ্যাস উত্তোলনের আমরা কোনো ওয়ে আউট বের করিনি, আমরা দীর্ঘমেয়াদী এলএনজি ইম্পোর্টের জন্য অনেকগুলো দেশের সাথে যে চুক্তি করা থাকে সেটা আমরা করিনি। ফলে আমাদের যে এনার্জি ক্রাইসিসটা সেটা এখনও আছে, 22 সাল থেকে শুরু হয়েছে, এটা আরও কয়েক বছর চলবে বলে সবাই আসলে ধারণা করছে। এর মধ্যে বিএসআরএম আসলে কেন এত বড় একটা উদ্যোগ নিল? তো বিএসআরএম এর যুক্তি হইলো যে আমরা আসলে ফ্যাক্টরি শুরু করলে তো কিছুদিন সময় লাগবে, ফ্যাক্টরি তো আমি যেমনটা বলছিলাম যে অ্যাটলিস্ট 3 বছর সময় লাগবে। এরপরে দেশেও ডিমান্ড আছে প্রোডাক্টটার, তো সবারই আসলে টার্গেট থাকে যে আসলে দেশে যেহেতু ডিমান্ড আছে আমরা যদি একটা ইনভেস্টমেন্ট করতে পারি, তারা যেহেতু এখন স্টিল সেক্টরে পায়োনিয়ার, আপনি জানেন যে রড স্টিল বলতে আমরা বাংলাদেশের মানুষ রড বুঝি যেটা উৎপাদন করে, সেটার ক্ষেত্রে বাংলাদেশে তারা মার্কেট লিডার, 35%-এর মতো তাদের মার্কেট শেয়ার, দীর্ঘদিন ধরে তারা মার্কেট লিড দিয়ে আসছে। তারা মনে করছে যে এই রডের বাহিরে নতুন একটা ইন্ডাস্ট্রিতে আমাদের যাওয়া উচিত, এবং সেটা গেলে তারা চিন্তা করছে 3 বছরের মধ্যে আমরা ইনভেস্টমেন্টে যাব, তখন আসলে এনার্জি আমরা পাবো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, একটা সময় তো আসলে এই স্টিল, সিমেন্ট, সিরামিকের মতো ভারী ইন্ডাস্ট্রি পুরোপুরি গ্যাস নির্ভর ছিল। তো এখন গ্লোবালি একটু চেঞ্জ আসছে টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে, স্টেট আর্ক টেকনোলজি আসছে, আর্ক ফার্নেসের যুগ আসছে, মানে এখন গ্যাসের বাইরে ইলেকট্রিসিটি দিয়েও চাইলে এসব প্রোডাক্ট এখন বানানো যায়, ফ্যাক্টরি চালানো যায়, যে আমরা যেটাকে চুল্লি বলি পোড়ানোর জন্য, এগুলো সেটাকে এখন ইলেকট্রিসিটি চালানো যায়। হয়তো বিএসআরএমের এমনই টার্গেট আছে, তাদের টার্গেট যে লেটেস্ট প্রযুক্তি তারা নেবে, হয়তো তারা গ্যাসের পরিবর্তে শুধু ইলেকট্রিসিটি দিয়ে চালাইতে পারবে। সেক্ষেত্রে সরকারকে ইলেকট্রিসিটিটাও একদম নিশ্চিত করতে হবে। কোম্পানিটা বিএসআরএম ইনভেস্টমেন্ট করার আগে আমাদের নিউজে আমরা বলেছিলাম যে তারা অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছে, বিডার সঙ্গে একাধিক বৈঠক করেছে, শুধু বিডা না, বাংলাদেশে এখন যারা এইসব প্রোডাক্ট ইম্পোর্ট করে তাদেরকে সঙ্গে নিয়ে বিডার সঙ্গে তারা বৈঠক করেছে। সেখানে একটা বিষয় বারবার আসছে যে আসলে তারা ইনভেস্ট করলে তাদের ইনভেস্টমেন্টের রিটার্ন পাওয়ার জন্য যে তাদের কিছু বেনিফিট দেওয়া দরকার, যেমন তারা যখন ইনভেস্ট করবে এত বিরাট টাকা ইনভেস্ট করার পরে যদি সেখান থেকে কম দামে বা হইলো চোরাই পথে ইন্ডিয়া থেকে, চায়না থেকে এই ধরনের প্রোডাক্ট আসতে থাকে, তাহলে তারা আসলে টিকতে পারবে না। এবং তারা যখন ব্যাংক থেকে লোন নেবে, ব্যাংকে অ্যাটলিস্ট 15-16% ইন্টারেস্ট দিতে হবে। সো এই ইন্টারেস্ট দেওয়ার পরে তাদের মুনাফা করতে হবে, ফলে তাদেরও একটা 10-15% একটা প্রাইস গ্যাপ লাগবে ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়ে তাদের এই ইনভেস্টমেন্টকে সিকিউর করার জন্য। তারা সেটাও আসলে চেয়েছে। তো তারা আশা করছে সরকার তাদের এই ফ্যাসিলিটিসটা দেবে, এবং 3 বছর পরে আসলে বাংলাদেশে এনার্জি ক্রাইসিসটা থাকবে না। এসব চিন্তা থেকে তারা আসলে ইনভেস্টমেন্টে গিয়েছে। আরেকটা বিষয় হতে পারে, হয়তো তারা যেসব এখন অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ইউজ করবে বা করছে, সেখানে হয়তো গ্যাস বিদ্যুতের চাহিদাও কিছু কম লাগতে পারে। যে বিষয়টিতে আমি আসতে চাই, আপনি আপনার আলোচনায় বলছিলেন যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বসেছে, তারা একটা প্রাইস গ্যাপ কনফার্ম হতে চায়, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংক লোনের যে ইন্টারেস্ট রেট বাংলাদেশে সেটা অনেক বেশি, ফলে তাকে তার চাইতে বেশি প্রফিট করতে হবে যদি তার নেট প্রফিট তাকে রক্ষা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এমন হতে পারে যে আমদানি
তে এখন যেই খরচ আছে, ধরেন একজন কনজিউমার যেই দামে পণ্য পাচ্ছেন, বিএসআরএম যখন উৎপাদন করবে, আমদানি যখন সরকার আমদানিতে কিছুটা নিরুৎসাহিত করতে শুরু করবে, তাহলে কি কাস্টমারকে বাড়তি দামে কিনতে হতে পারে? না, আমি এটা মনে করি না। এটা ইন্ডাস্ট্রিয়ালরা মনে করে না। কেন মনে করে না? যদি মনে করেন বিএসআরএমকে সরকার 10% এক্সট্রা সুবিধা মানে কি, ইম্পোর্টে রেগুলেটরি ডিউটি আরোপ করে দিল। কিন্তু এখন দেখেন, এখন যারা র মেটেরিয়াল হিসেবে নিয়ে আসে বাংলাদেশে এই স্টিলের শিটগুলো, তাদেরকে প্রায় 40 থেকে 45% পর্যন্ত, কোনো প্রোডাক্টে 90% পর্যন্ত ট্যাক্স দিতে হয়, মানে ইম্পোর্ট স্টেজে নানা ট্যাক্স। তখন সরকার কি করবে, বিএসআরএমকে হয়তো প্রোডাকশন স্টেজে ব্যাট মকুব করে দেবে। বিএসআরএমকে প্রোডাকশন স্টেজে যখন ব্যাট মকুব করে দেবে, সেই ব্যাটটা আসলে আলটিমেটলি কনজিউমারদের কাছে যাবে। কনজিউমাররা এখন প্রোডাক্ট কিনতে ব্যাট লাগে, তখন ব্যাট লাগবে না কনজিউমারদের। তার মানে কনজিউমাররা অ্যাটলিস্ট 15% এখানে রিলিফ পাবে ব্যাটের ক্ষেত্রে। আবার হলো এমন হইতে পারে যে র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে বিএসআরএমকে কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স হয়তো 2% দেওয়া লাগবে বা 5% দেওয়া লাগবে। তো এক্ষেত্রে বিএসআরএম বেশ কিছু ছাড় পাবে এবং কনজিউমাররাও কিছু ছাড় পাবে, মানে ট্যাক্স, ব্যাট এবং হলো শুল্কের ক্ষেত্রে। আর ইন দ্য মিন টাইম যখন বিএসআরএম এই ছাড়গুলো পাবে, বিএসআরএম কম দামে মার্কেটে দিতে পারবে। আর বিএসআরএমকে যখন মানে ইম্পোর্ট প্রোডাক্টে সরকার যখন রেগুলেটরি ডিউটি আরোপ করবে, 10% আরোপ করবে, একটা কোম্পানি হিসাব দেখাইছে 10% আরোপ করলে এটার ইম্প্যাক্ট পাবে 6%, মানে ফাইনালি বিভিন্ন ওয়েতে কেটে সেটে 6% ইম্প্যাক্ট পড়বে। তো ইম্পোর্ট প্রোডাক্টে যদি 6% ট্যাক্স আরোপ হয়ও এক্সট্রা, বা 10% এক্সট্রা ট্যাক্স আরোপ হয়, সেক্ষেত্রে আবার লোকালি যে প্রোডাক্টটা উৎপাদন হবে সেটা হয়তো দেখলো 20% ছাড় পেয়ে যাবে মানুষজন, কম কম ট্যাক্সে পেয়ে যাবে। তো এই যে এক্সট্রা যেটা হয়তো মনে করেন ডিমান্ড থাকবে তখন 22 লাখ মেট্রিক টনের, বিএসআরএম উৎপাদন করবে 12-13 লাখ মেট্রিক টন, বাকি যেটুকু ডিমান্ড থাকবে ওইটুকুর জন্য হয়তো কনজিউমারকে বেশি পে করতে হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন একটু যদি সংক্ষেপে বলেন, সেটি হলো আমাদের তো উদ্যোক্তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে গ্যাস, এনার্জি সিকিউরিটি, যেটা সরকার কিন্তু বাজেটে ট্যাক্স পলিসির জায়গায় অনেকগুলো জায়গায় ছাড় দিয়েছে। উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য বিনিয়োগ বান্ধব বেশ কিছু পলিসি সরকার নিয়েছে, কিন্তু উদ্যোক্তাদের এখন একটাই প্রশ্ন, বিনিয়োগ করতে হলে আসলে গ্যাস লাগবে, এনার্জি লাগবে, এটি যতক্ষণ পর্যন্ত না আসবে সেরকম বিনিয়োগ আসবে না। এই ক্ষেত্রে সরকারের এখনকার প্ল্যান কি? এই গ্যাস ক্রাইসিসটা এখন ইভেন ইন্ডাস্ট্রির পরে এখন কিন্তু বাসাবাড়িতে অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, ঢাকাতে, রাজধানীর বিভিন্ন জায়গায় চুলা জ্বলছে না বললে হবে, এরকম একটা পরিস্থিতি। তো ইন্ডাস্ট্রির জন্য সরকারের আসলে এখনকার প্ল্যান কি? আচ্ছা, আমি এটার উত্তর দেওয়ার আগে আরেকটু অ্যাড করি। আমি আগে একটু যেমন বলছিলাম যে আসলে কনজিউমারকে বেশি পে করতে হবে কিনা, সেটার সঙ্গে আরেকটু যোগ করি। সেটা হলো নতুন যখন একটা ইন্ডাস্ট্রি হবে, তখন এখানে আসলে বিএসআরএম বলতেছে 25,000 মানুষের কর্মসংস্থান হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। 25,000 মানুষের কর্মসংস্থান যখন হবে, তখন এটা একটা পুরো ইকোনমিক সার্কেলে বিরাট একটা ইমপ্যাক্ট ফেলবে। তো সেখানে যদি ওই প্রোডাক্টে অল্প একটু দাম বাড়েও, সেটা আসলে একটা মেজর ইস্যু হবে না। মেজর ইস্যু হবে যে আমাদের এখানে বিপুল সংখ্যক মানে ইকোনমিতে অন্যভাবে অবদান রাখছে, অন্যভাবে অবদান এটা অনেক বেড়ে যাবে। আর গ্যাস প্রসঙ্গে এবার আসি। আসলে গ্যাসের ক্রাইসিস কিভাবে দূর করবে সেটা আসলে সরকারও জানে না। একদম সরকার আসলে একটা বিপদে আছে। যেমন 2 মাস আগে মিষ্টিতে একটা মিটিং হয়েছে, প্রায় 2000-এর মতো কোম্পানি গ্যাস বিদ্যুৎ সংযোগের জন্য, গ্যাস সংযোগের জন্য, বিদ্যুতের সংযোগের জন্য আবেদন করে রাখছে যে সরকারের কাছে তারা গ্যাস চায় উৎপাদনে আসার জন্য। সরকার দিতে পারছে না। সরকার একটা মিটিং করছে, মিটিং করে সেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আজকে একটা প্রোগ্রামে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, উনি জানিয়েছেন যে ওনারা যখন দায়িত্ব নিয়েছেন তখন হইলো ওনারা দেখছেন যে আমাদের এই এনার্জি সেক্টরে 63,000 ক্রোড়, মানে 63,000 কোটি টাকা দেনা আছে। মানে আগের সরকার, আওয়ামী লীগ সরকার এই দেনা রেখে গেছে। তো ওই যে যেমনটা বলছিলাম, সরকার আসলে এখানে ইলেকট্রিসিটির ক্যাপাসিটি বাড়িয়েছে, কিন্তু আসলে ওই ফুয়েলের ব্যবস্থাটা তারা করে যেতে পারেনি, বা এখানে করলেও তারা এখানে অনেক মিসম্যাচ করেছে ভয়ানকভাবে। এটার সমাধান সরকার কিভাবে করবে? সরকার আসলে এখনো ফাইনাল কোনো আউটকাম বের করতে পারেনি। সরকার ট্রাই করছে, বিভিন্ন জায়গায় মিটিং করছে। কিছু যেমন বিডা চেয়ারম্যান 100টা ইকোনমিক জোন থেকে বের হয়ে 10টা ইকোনমিক জোনকে প্রায়োরিটি দিচ্ছে, যে যেহেতু 100 ইকোনমিক জোনে আমি আসলে গ্যাস বিদ্যুৎ দিতে পারবো না, 10টা নিয়ে আমরা এগোই। সরকার আসলে কিছু প্ল্যান নিচ্ছে যে আমরা আস্তে আস্তে এটা ওভারকাম করব। তো 2-3 বছর সময় লাগবে অ্যাটলিস্ট যে এই জিনিসগুলো সমাধান হইতে। তবে সরকার আসলে আরো কতটুকু জোর দিতে পারে, আমাদের আসলে বৈদেশিক সাহায্য কিভাবে নিয়ে আসে বিষয়, কারণ আমাদের যেহেতু জ্বালানিটা আমদানি নির্ভর, প্রচুর টাকা, এবং এর সঙ্গে কিন্তু বৈশ্বিক পরিস্থিতি তো নির্ভর করে। আপনার হঠাৎ করে ইরানের উপরে হামলা, ইরান এই যুদ্ধের কারণে সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যায়, তখন দাম বেড়ে যায়, পাওয়া যায় না।
তো আমরা এর মধ্যে সরকার একটা প্ল্যানের কথা জানি যে আমাদের যে ভাসমান এলএনজি টার্মিনাল দুটি আছে এর সঙ্গে আরেকটি যোগ করার পরিকল্পনার কথা সরকার বলেছে, আরও কিছু স্থানীয়ভাবে কূপ খননের কথা বলছে। তো এগুলো আসলে যাই হবে সবই আগামী 6 মাসে এর কোনো সমাধান দেখা যাচ্ছে না, হয়তো 1 বছর 2 বছর বা 3 বছর 3 বছর সময় লেগে লাগবে। যেতে পারে, কিন্তু বিনিয়োগকারীদের জন্য এটা মাস্ট। কারণ এই জ্বালানি নিরাপত্তা আপনি যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ আর যত সুবিধাই দেন সেই বিনিয়োগ আসবে না। আসবে না। নিশ্চয়ই সরকার এই বিষয়টাতে গুরুত্ব দিবে। আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ধন্যবাদ।